চলছে এক আজব সার্কাসের খেলা। একদিকে ওই ড্রাইভারটা বর্দির কাছে দিকবাজি খাচ্ছে, আর ওই নার্স অঞ্জনা বড়দাকে দেখাচ্ছে ভোজবাজি। আসলে ভাগ্য আমার সঙ্গে করে চলেছে এক মামদোবাজি। শুন, ভাল লাগে না। হাবুলদা, তুমি আমায় আগুন দিলে? শুধু তোমার মুখেই নয়, এ বালির সবার মুখে না, মানে সবার ইয়েতে আগুন আর মুখে জল দিতে আমি গলে দিয়ে আছি। বলো কোনটা খাবে, এই লাল না এই ক্যাপ্টেনটা? দেখি, এ তো মদ। না না, আমি ওসব খাই না। আরে খাও খাও, আর আমি ওদিকে নজর রাখতি, কেউ যেন দেখে না ফেললে। খাও খাও। খাবো, কিন্তু বড় কথা যদি জানতে পারেন, আর জানলেই বা দোষ কি? আজকাল তো সবাই খায়, আমার বন্ধুরা তো অনেকে খায়। দেখি না একটু খেয়ে কি হয়। একেবারে পেট ফেলে মাল খাও। তোমার ছোট মুখে বদ্ধ বলো বলো কথা, এ বালির কাম কাজ বলে সব কথাই খাওয়া তুমি জেনে ফেলেছো। তাই তোমাকে এখান থেকে আউট করে দিতে হবে। বড়দাকে এখানেই পাঠিয়ে দিই। কেমন ঝিমঝিম করছে, বড্ড হচ্ছে। আর একটু খাই, দেখি না কি হয়। হাবুলদারা সারা ঠিক কথাই বলেছে, শুধু মনটাই নয়, সারা চোখের সামনে সব যেন লাল নীল সবুজ কত রং দেখছি। এবার থেকে আমি আমার লাইফটাকে ফুললি এনজয় করবো। আর ওই আলপনা আর অঞ্জনাকে পাশাপাশি রেখে আমি একবারে দো ফুল অনেক মালি হয়ে যাব। তোমার যে মদ কোনদিন এই বাড়িতে প্রবেশ করেনি, সেই মদটা তুমি খেয়েছো? বলো কেন খেয়েছো? আর একবার আমার ভাইকে আঘাত করলে আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। আজ তুমি ওর নাম উচ্চারণ করলে বৌমা, তুমি আমার আজকে নাম ধরে ডাকলে। তুমি কি ভাবলে আমার স্ত্রী চিরটা কাল ঘুমটায় মুখ থেকে তোমার ওই পায়ের নিচে পড়ে থাকবে? ঠিক বলিনি রাত্রি? একদম ঠিক বলেছো। দেখো না, দেখো সেদিনের মতন ওই সিগারেট যেমন তোমার দাদা লুকিয়ে লুকিয়ে খেয়েছিল, আজও তোমার দাদা লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছিল, আর সেইটা আমার ভাই দেখে ফেলতে। আমার দাদা মদ খেয়েছে, তোমার ভাইয়ের পাঠ বলছে কেন? তা আমার দাদা মদ খাওয়ায় কি তোমার ভাইয়ের নেশা হয়ে গেল নাকি? আমি তো এটা যে চরিত্র স্খলনের সংক্রামক রোগ রে ভাই। এই রোগটা একটা রোগীর মন থেকে আর একটা রোগীর মনে অটোমেটিক ছড়িয়ে যায়। তাই রোগটা তোর বউয়ের মন থেকে তোর মনে ছড়িয়ে পড়েছিল কে চন্দ্র? দাদা, যে চন্দ্র আমার সামনে দাঁড়িয়ে মাথা তুলে কথা বলার সাহস পেত না, সে তার গলায় এত জোর এনে থেকে
রাত্রি যে ভোর হয়ে গেছে দাদা। চন্দ্র, তাই তো হ্যাঁ তাই তো তোমার সাদা এই মনে চন্দ্র। কতখানি কাদা জমে আছে তা আজ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দাদা। চন্দ্র, এতদিন ভাইদের হাদা সাজিয়ে বেশ তো লুটে পুটে খেয়েছেন, এবার হিসাব চাই, হিসাব। কিসের হিসেব? হ্যাঁ তোমার সাথে বাড়িতে এসে হ্যাঁ চন্দ্র, সবাই তো অন্ধকারে দিতে এই চন্দ্র, তোমার গোপন অভিযান দিতে করে দিতে যেটা যেটা ছেলে ফেলেছিল বলে নক্ষত্রকে তুমি কায়দা করে সরিয়ে দিয়েছো। এমনি করে একাও একদিন তুমি সব সম্পত্তি থেকে বঞ্চিত করে সরিয়ে দেবে। আমি সব ঠিকঠাক বলতে পারছি তো রাত্রি? হ্যাঁ একদম ঠিক। আর সেই জন্যই তো তোমার দাদা নক্ষত্রের বউকে একদম সহ্য করতে পারে না। আর কোথাকার কি একটা নার্স এসছে, তার দরদে একেবারে ফুলকি রাখছে। আরে থাকবি তো ওই নার্সের পেছনে 20,000 টাকা খরচ করে হিসাবের খাতাটায় 50,000 টাকা লেখা হচ্ছে কিনা? কি বললি চন্দ্র? আরো আছে চন্দ্র, তোমার খাতা পড়াশোনার নাম করে ওই ডাক্তার বিশ্বাসের সঙ্গে রফা করে ওই হিসাবের খাতায় কত টাকা বিল বানিয়েছো তার সব হিসাব চাই। এই রাত্রি আমি সব ঠিকঠাক বলছি তো? তবে শোনো, ওই নার্সিংহোমের ডাক্তার ডক্টর অপন বিশ্বাস আমার কলেজে খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। তাই নার্সিংহোমের চার্জ, ওষুধ ফল বাবদ যত টাকা বিল হয়েছিল তিনি একটা টাকাও নেননি। দাদা নেয়নি, তা এ কথা তো আগে বললেই হতো। সবার সামনে গোপন রাখার মানে কি? এই রাস্তায় তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, যা যা চলে যা। আজই তোকে এখান থেকে তাড়াবো। আর তোর পড়াশোনার কোনো দরকার নেই। তুই হলে এবারের অশান্তির মূল। আর চলে চলে আয় বলছি। না আমি যাবো না বটা আমি মহা ভুল করছি বটা। আমায় আপনি ক্ষমা করুন বটা। তোমরা একটু দেশের ভবিষ্যৎ, আমাদের যা কাজের দায়িত্ব তোমাদেরকে করতে হবে। তাই তো চোখের সামনে তোমাদের ছেলেকে নষ্ট করে দেখলে আমার যে বক্ত নষ্ট হয়। ওই নষ্ট হতে গিয়ে তো আজ আমি নিজেকে নতুন করে চিনতে পারলাম বটা। তাই আপনার মতো দেখতুল্য মানুষটার প্রতি আজ আমার দিদিয়ার জামাই মুখের চরম অপমান তার নিজের চোখে দেখে আজ আমার শুধু একটা কথা স্পষ্টভাবে মনে করছে বটা, এ জগতে কেউ কারণ নয় বটা, এ জগতে কেউ কারণ নয়। তবুও বলছি বটা, আপনার পাশে আর কেউ থাকুক বা না থাকুক, আপনার এই পকেটে ভাইটা আছে বটা, আপনার এই পকেটে ভাইটা আছে। এখনো দাঁড়িয়ে কেন হতো টাকা? সেখানে পরিচিত তো শেষ হয়ে গেছে। যা আর কতক্ষণ আঘাত অসম্মান করবি সেটা তো বইয়ের কাছে শিখায়। তুমি বিশ্বাস করো বটা, হ্যাঁ এই কথা আমি বলতে চাই বটা। জানি চন্দ্র, জানি এটা তো মনের কথা নয়, এই যন্ত্রণা তোর হৃদয় থেকে বের হয়। তবুও তোর হৃদয় থেকে তার কথা বিখ্যাত করে দিয়ে তোর আত্মীয় স্বজনদের দূরে সরিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধ তো তুই একটা কথা বলিস না রে ভাই। বলবো দাদা বলবো, এবার তুই সব প্রতিবাদ করবো। পারবি না ভাই, পারবি না। তোর আমার মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে গেছে, সেই দূরত্ব আমার একটু করে আবার বাড়বে। তারপর তার মাঝে তৈরি হবে একটা বিভেদের দেওয়াল। এই চন্দ্র, বোঝায় আমরা একই অপরকে দেখতে পাবো না রে চন্দ্র, একই অপরকে আমরা আর কোনোদিন দেখতে পাবো না। না দাদা না, এমন কখনো হবে না দাদা, এমন কখনো হবে না। এই জন্য আমি সবাইকে দোষা করবো না ভাই। আমি শুধু আমার লড়া খেতে মেনে নিয়ে আমার কবর দেবতাকে হাত জন্য দিকে বলবো।
মামা ওরে মামা মামা আমি এসে গেছি ভাগ্নি মামা আর কোনো চিন্তা নেই তোর ওই নকল মামা কি যেন বলছিলাম আসল মামা আর কেউ তোকে নকল বউ বলে সন্দেহ করবে না তা তুমি কোন মামা গো? কংস মামা না সুকুলি মামা? কানা মামা, কানা মামা? কানা মামা, এই মামার চেয়ে কানা মামাই ভালো কিনা? ওই তাই। তা তুমি আবার কে? আমি হলাম মামা তো ভাই, মানে আসল মামার নকল ছেলে, ওই আসল ছেলে। কি তাই না বাবা? এ কি রে বাবা, এক নকল মায়ের রক্ষে নেই, সঙ্গে আবার মামা, তার আবার মামা তো ভাই। এই, এই! একদম আমার ভাগ্নিকে নকল বউ বলবে না, তাহলে এক্ষুনি কিন্তু হ্যাঁ। আমার ভাগ্নিকে সাথে করে নিয়ে আমি চলে যাব। নিয়ে যাবো বললেই হলো, তাকে নিজেরই ঠিক মতো খাওয়া জোটে না, এর মধ্যে তুমি দিদিকে নিয়ে খাওয়াবে কি? হ্যাঁ বল, বল না রে দিদি, তুই যে এ বাড়ি ছেড়ে কোথাও যাবি না? তুই যে এ বাড়ির কি আমি তুমিও শেষে এই পথে নামলে দিদি। ভাগ্য তোমার সাথে প্রতারণা করেছে বলে তুমিও এইসব ভালো মানুষগুলোর সাথে এইভাবে বেইমানি করলে কেন দিদি, কেন? জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকু বলছি, তোমরা সবাই এখান থেকে চলে যাও গো, চলে যাও, না তো যাবার মতো তোমাদের খুব বিপদ হয়ে যাবে গো, খুব বিপদ হয়ে যাবে। হোক বিপদ হোক, তবু এই মিথ্যা নাটক আর বেশি চলতে পারে না। আমি এবার এই বাড়ির সবার কাছে ফাঁস করে দিয়ে বলবো যে এই মেয়েটা তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ? ওই ওদের সঙ্গে কতগুলো টাকা আগাম নেওয়া হয়েছে সে খেয়াল আছে তো? আছে বাবা, আছে, নিশ্চয়ই খেয়াল আছে। আর সেই পাপের টাকাই আমি ফিরিয়ে দিতে চললাম বাবা, ফিরিয়ে দিতে চললাম। এসব যে কি হচ্ছে ছাই কিছুই বুঝতে পারছি না। আমি বরং যাই, এবারে সকলকে গিয়ে ডেকে আনি। আরে রিজু ভাই, দাঁড়াও। छोटी बहू जो नकली ना आछे ये अभी तुम्हारे कैसे समझाबो? और उसका मामा तो भाई एकदम असली আছে। জি हाँ हाँ रिजू भाई, तो मामा बाबू के लिए कुछ मिठाई का बंदोबस्त करो। বেশ তাই করছি। সিংজি বোধহয় কোনো একটা প্ল্যান করছি, দেখি কি ঘটে। তুমি কে বাছা? हमें बड़ी का ड्राइवर सुजी আছে। हाँ কি ঝামেলা দেখো তো? আমার ওই ভাগ্নিটাকে শুধু নকল বউ করে সন্দেহ করছে। এমনিতেই মা বাবা মরা ভাগ্নিটা কত দুঃখ কষ্টের মানুষের। হ্যাঁ, তারপর কি যেন বলছিলাম, ওই নক্ষত্র বাবাজি হঠাৎ মারা যে আপনার ভাগ্নিকে একেবারে পথে বসিয়ে গেছে, তার জন্য চিন্তা করবেন না, আমরা তো আছি। আপাতত আপনি মিষ্টি মুখটুকু করুন। তাই ভালো। কি আলো? হায় হায় হায়, কি ভিমনিতে ধরেছে আমার। তুই যে বেঁচে থাকতে অন্য একটা মেয়েকে আমি নিজের ভাগে সংসার ভাঙতে क्या बोला आपने? আমার ভুল হয়ে গেছে। আমি স্বীকার করছি। আগে আমি যা যা বলেছি আগে আমি যা যা বলেছি সব মিথ্যে। আমার ভাগ্নি আলো, ওইটাই আমার ভাগ্নি আলো ভাগ্নি আলো এবং এবার আমার ছোট বউ। এবং এবারই ছোট বউ। না না না, এই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়। আমি আলো নই, আমি শুধু নার্স
কেন রে মা কেন কিসের জন্য তুই আমাদের মামা ভাগ্নের সম্পর্কটা কেন শুধু শুধু এই মামা ভাগ্নের অস্বীকার করতে এভাবে অস্বীকার করছি সেদিন কিছু টাকার বিনিময়ে সেদিন কিছু ওই টাকার বিনিময়ে তোকে বিক্রি করে দিয়েছিলাম বলে তোকে বিক্রি করে দিয়েছিলাম বলে সেই আগে সেই আগে এই অমানুষ মামাটাকে আজ তুই ঘেন্না করছিস তুই সেই মামাটাকে ঘেন্না করছিস এই ওভাটা মামাটাকে ঘৃণা করছি রে মা। আমার সব দোষ স্বীকার করছিস আমি আমার সব দোষ স্বীকার করছি তুই আমায় ক্ষমা করে দেয়ালো তুই আমার ক্ষমা করে দেয়ালো তুই আমার ক্ষমা করে দে খবরদার বলছি আমাকে শোয়ার চেষ্টা করবে না আমি আবার বলছি আমি আলো নই আমার একটাই পরিচয় আমি নার্স অঞ্জনা তোমার ভাগ্নি আলো অনেক আগে মারা গেছে আর তোমাকে আমি চিনি না জানি না আর তোমাকে আমি চিনতে চাই না আলো ঠিক বলেছিস ঠিক বলেছিস রে মা ঠিক বলেছিস নোংরা মনের মানুষকে চিনলে আমার মতো নোংরা মানুষের মানুষকে চিনলে লোকে তোকে খারাপ বলবে লোকে তোকে খারাপ বলবে আমি তোকে চিনতে চাইবো না রে মা। আমি আমি তোকে চিনতে চাইবো না তোকে চিনতে চাইবো না আমি এসে দাঁড়াবো না তোর সামনে আমি কোনোদিন এসে দাঁড়াবো না এবার তুই জানবি এবার থেকে তুই জানবি ওর সেই অমানুষ তোর সেই নোংরা পোশাক মামাটা সত্যি সত্যি মারা গেছে সত্যি সত্যি মারা গেছে সত্যি সত্যি মারা গেছে সত্যি তো বাবা তুমি তো অনেকদিন আগে আমার চোখে মৃত হয়ে গেছো তাই তোমার ছোট আমার হৃদয়ে আর এতটুকু সহানুভূতি নেই বাবা এতটুকু সহানুভূতি নেই क्या हुआ सूरज हमें आंखों में पानी क्यों सिस्टर हमने काछेर क्यों চিঠি আমি যে এইবারের ছোট বউ আলো আপনার দোস্তের অভাবিনী স্ত্রী তাই তো এতদিন ধরে আমি অন্ধবিশ্বাসে তার আশার পথে এই সিঁদুরটাকে আগিয়ে রেখে দিয়েছি আমার মন বলছে সে আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না তাই এই মুহূর্তে এই সিঁদুরটাকে আমি নিজের হাতে মুছে ना 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 কে? তোমার আমার ভালোবাসা রঙিনে গাথা এই যে অন্তরে তোমার এই শাখা সিঁদুরের চোখে আমি আবার বেঁচে বেঁচে এসেছি আলো এবার তারা আমাকে খুন করতে চেয়েছিল আমি জানি না কিন্তু কোনো এক সহৃদয় ব্যক্তির অসীম করুণায় আমি আবার বেঁচে ফিরে এসেছি আর সেই খুনের রহস্য রোধ করতে আমি ছদ্মবেশ ধারণ করেছি তুমি আমার এত কাছে রয়েছো অথচ দেখো আমি তোমাকে চিনতে পারিনি আমার নয় আর দেরি নয় চলো এক্ষুনি চলো বটার কাছে গিয়ে এসো না 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 তার আগে আমাদের জানতেই হবে আমাদের জীবনের সেই চরম দুর্ঘটনা ছিল আসল দায়ী কে আর সেই জন্য আমরা যে পরিচয় সবার কাছে ছিলাম সেই পরিচয় আমাদের থাকতে হবে আলো আর তদন্ত করে জানতে হবে ওই নকল ছোট বউ আসলে কে আমাদের খুন করতে চেয়েছিল আর কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে ওকে এই বাড়িতে ঢুকিয়েছে সব তদন্তের রহস্য আমরা ফাঁস করবো কাঁদছে কাঁদছে সত্য কাঁদছে আর মিথ্যে ওদের খণ্ড রোধ করে পিসাচারের মতো অষ্ট হাসি আসছে এই দুনিয়ার বুকে সরকার চলছে গো সরকার ওই দুর্নীতি সরকার এই সরকারে অধিষ্ঠান ইউনিভার্সিটির অধিষ্ঠান ইঙ্গিতে
পশুরাই মানুষকে নিয়ে খাওয়া খাচ্ছে, আর পশুরাই চাবু খেতে মানুষকে দিক বাজি খাওয়াচ্ছে, দিক বাজি। পাগলা, এত মার খেয়েও তোর পাগলামি এখনো যায়নি, আবার এখানে তুই পাগলামি করতে এসেছিস। এই তো বলতে না বলতে এক পশু এসে হাজির। আমি পশু, হয়তো কি তুমি মানুষ? পাগলা, আমাকে ট্রিটমেন্ট করতে দিন। তুই বুঝি আমার ডাক্তারের পক্ষে দেবো বললে একদম ট্রিটমেন্ট করবি না? হ্যাঁ, একেবারে পাছাই করে দেবো। বাবা এই পাগলের ট্রিটমেন্ট করতে গেলে আগে নিজেকে পাগল হতে হয়, তাই পাগলামি করে আজ আমি প্রথম রবিবার সময় কোনো ব্যাগ থাকে না। তবে আসল নয়, নকল। তাহলে কথা বলি শোনো, কখনো তুমি আসল ডাক্তার হতে চেয়েও না। কেন? আজকালকার ছেলে ডাক্তার হইতো একটা কষায় ওরা রুগীর গলা কাটে, আর মৃত রুগীকে ভর্তি করে দিনের পর দিন বিল বাড়ায়। ওরাও তো একটা ডাক্তার। আমি কিচ্ছু হতে চাই না, আমি শুধু মানুষের মতন মানুষ হতে চাই না। কি বললে? কিভাবে দাদা বললে? কতদিন আমি দাদা শুনিনি। আবার বলো, আবার বলো। দাদা, সম্পূর্ণভাবে শেষ করবে। না, আমি আর ওখানে যাবো না স্যার। ওখানে গিয়ে আমি আমার এই বিবেকে যখন প্রতিনিয়ত বিবেকটাকে শেষ করে দিতে পারছি না। বিবেককে তুমি খুন করে ফেলো। না স্যার, না, আমার দাদাকে এখানে ফেলে আমি কোথাও যাবো না স্যার। আর তাছাড়া আপনারা তো আমাকে বলেছিলেন যে আমার দেওয়া টাকাগুলোতে আপনারা আমার দাদা ট্রিটমেন্ট করবেন। কোথায় কি ট্রিটমেন্ট করেছেন আপনারা আমার দাদার বলুন? আরে করাচ্ছি তো, রোজ নিয়ম করে দুবেলা তোমার দাদাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এই যে টিকলো, তোমাকেই তো ইঞ্জেকশনটা ভাগ দেওয়া হচ্ছে, তাই না? সকালেরটা দেওয়া হয়ে গেছে, আচ্ছা, আর সন্ধ্যেরটা বাকি আছে। নেবো না, এই ইঞ্জেকশন নেবো না। ওটা দিলে আমার বড় কষ্ট হয়। ওটা দিলে আমার বড় কষ্ট হয়। আমার সারা শরীরটা দাও দাও করে জ্বলে। তুমি না জ্বললে তোমার বোন যে নিভে যাবে। এখনই গিয়ে তুমি তোমার কাজে যোগ দাও। না, না, আমি কিছুতেই যাবো না। আমি কিছুতেই যাবো না। আসল সত্যিটাকে এইভাবে চেপে রেখে আমি আমার বিবেকের সঙ্গে এইভাবে লড়াই করতে পারছি না। আমি ওদের সঙ্গে এইভাবে ছেড়ে খেলতে পারছি না। তাহলে তোমার দাদার মৃত্যুর সাথে লড়াই করাটা তুমি তোমার স্বচক্ষেই দেখো।
জীবিত দেখতে পাবে। আর যদি না না পারো, না স্যার, না, আমার দাদাকে একটু বাঁচতে দিন স্যার, আমার দাদাকে একটু বাঁচতে দিন। দাদা, দাদা, তোমার জীবনটাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি। ঈশ্বর, ঈশ্বর তোমার মঙ্গল করুন দাদা, তোমার মঙ্গল করুন। ঈশ্বর ঈশ্বর বলে কেউ নেই, কিচ্ছু নেই। ঈশ্বর যদি থাকতো, সত্যি যদি ঈশ্বরের অস্তিত্ব থাকতো, তাহলে এই সম্রাটকে হাত করে বুকের মাঝে চেপে রেখে তার চোখের জল আর বুকের রক্ত ডুবে মারিয়ে জাহান্নামের পথে পাড়ি দিতে হতো। ওই স্বর্গের ঈশ্বর মৃত্যু। আর আমি নরকের ঈশ্বর, আমি জাহান্নামের ভগবান, আমি ভগবানের রূপী শয়তান। আমি নরকের শয়তান। দাদা, দাদা, আমি চলে যাচ্ছি দাদা, দাদা। অবদান ওর কাছে তুমি এক মুহূর্ত থাকবে না। এগুলো ওকে স্যার, বলুন কি আমায় করতে হবে? এই পাগলটাকে ওর ঘরে পৌঁছে দিয়ে তুমি আবার ওকে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। ওই ইঞ্জেকশন নেবো না, ওটা বিষ আছে, বিষ। ওই বিষে তোমরা মেরে ফেলতে চাইছো? আমি বাঁচতে চাই, হ্যাঁ, আমি বাঁচতে চাই। এই, দাঁড়া আমাকে, দাঁড়া আমাকে। ওই দিনের পর দিন মায়া মমতা ভেঙে শরীরে ছয় দিয়েছে। তাহলে আমি নিজে হাতে শাস্তি দিতে চাই, শাস্তি হাতে শাস্তি। এবার চোখের জলটা মুছে তুমি তোমার কাজের জায়গায় যাও অল্পনা। যাচ্ছি, যাচ্ছি স্যার। কিন্তু আমার দাদাকে আমি যেন আমার মাছ বেঁচে অবস্থা দেখতে পাই স্যার। ওখানের কাজ যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলেই তুমি তোমার দাদাকে জীবিত দেখতে পাবে। আর যদি না পারো, না স্যার, না, আমার দাদাকে একটু প্রাণ ভিক্ষা দিন স্যার, মেরে ফেলবেন না। ওকে ওকে, তাহলে এবার তুমি তোমার কাজের জায়গায় যাও। না, দিদি এরকম হয়ে যাবে না। কোথায় যাবে? থানায়। থানায়? হ্যাঁ, থানায়। আমি সব শুনেছি দিদি। কেন তুমি তোমার জীবনটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এই সব সন্তান মানুষগুলোর প্ররোচনায় পড়ে এমন অন্যায় কাজ করে চলেছো দিদি? পবিত্র ওদের কথা মতো চললেও দিদি, ওরা কিন্তু তোমার এই দাদাকে রেহাই দেবে না। তাই বলছি দিদি, যদি নিজে বাঁচতে চাও আর তোমার এই অসুস্থ দাদাকে যদি বাঁচাতে চাও, তাহলে এক্ষুনি পুলিশের কাছে গিয়ে সব কিছু ফাঁস করে দাও দিদি। আমার দলের হয়ে কাজ করার জন্য অ্যাডভান্স নিয়ে বেইমানি করতে তোমার লজ্জা করছে না? করছে স্যার, লজ্জা করছে, তবে আপনার সাথে বেইমানি করার জন্য নয়, নিজের বিবেক আর মনুষ্যত্বের কাছে বেইমানি করার জন্য। আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে স্যার। আর সেই জন্যই তো আপনার এই পাপের টাকা আমি ফিরিয়ে দিতে এলাম। এই নিন, আপনার পাপের টাকা। পবিত্র আরেকটা কথা স্যার,
সেদিন এই নকল দিদিটা নকল ভাই সেজে আমরা যে বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম এটাই আমার আসল দিদির শ্বশুর বাড়ি। পবিত্র একদিন হলো আমি ওকে দিদি বলে ডেকেছিলাম বলে সেদিন আমার বাড়িতে গিয়ে সবার কাছে সবকিছু ফাঁস করে দিয়ে আমার এই দিদিটাকে আমি বিপদে ফেলতে পারিনি, কিন্তু আজ আমি সবার কাছে ফাঁস করে দিয়ে বলবো আপনাদের এই মিথ্যা নাটকের চমড়িকা টানতে চললাম। এই পবিত্র পবিত্র স্যার আপনি কি করলেন স্যার? কি করলেন? আমি টাইগার, যার বুকে বসাই থামো তারই হয়ে শেষ না। ওসব কুকুর হঠাৎ পাগল হয়ে উঠলে তাকে এইভাবেই শেষ করে দিতে হয়, নইলে নিজেকেই কামড় খেয়ে মরতে হয়। আছে 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 এর জন্য তোমাকে কোনো দরদ দেখাতে হবে না। তুমি এসো, এসো। কে আছো? কে আছো? একটু
কিন্তু সন্তান বললেন না রাত্রি না, এভাবে তুমি আমাকে আর পাগল করে দিও না। পাগল তো তুমিই আমাকে করে দেবে। জীবনে যে কোনো কিছু দেওয়ার মুরত হয়নি, মাত্র 3 লাখ টাকা চাইলাম, সেটাও তুমি দিতে পারবে না। 3 লাখ টাকা? হ্যাঁ, হাবলুর সঙ্গে একটা বিখ্যাত ফিল্ম ডাইরেক্টরের আলাপ হয়েছে। সেই নাকি নতুন ছবির নায়িকার জন্য নতুন মুখ খুঁজছে, তাই অ্যাড, পাবলিসিটি আরো অন্যান্য খরচ বাবদ 3 লাখ টাকা সিকিউরিটি মানি চেয়েছেন। কত টাকা আমার কাছে নেই রাত্রি। তুমি সম্পত্তিটাকে ভাগাভাগি করে ফেলো, আর ভাগের টাকাতেই না রাত্রি না, এমন কথা বলো না। সেদিন তোমার কথাই দাদাকে আমি যেভাবে অপমান করেছি, তারপর এই মুখ নিয়ে তার সামনে দাঁড়াতে আমার লজ্জা করে। তাছাড়া দাদা বেঁচে থাকতে এই সম্পত্তিটাকে ভাগ করতে চাইবে না। চাইবে চাইবে চন্দ্র, চাইবে, কারণ ভাগ করার প্ল্যান তোমার দাদা করে ফেলেছে। কি বলছো তুমি রাত্রি? হ্যাঁ, তোমার দাদা ওই ড্রাইভার আর নার্স, ওই দুজনের সঙ্গে যুক্তি করে এবাড়ির ছোট ছেলে আর ছোট বউ সাজিয়ে নিয়ে আসবে। তারপর এই সম্পত্তির মোটা অংশ তাদের নামে লিখে দেবে, পরে ওই সম্পত্তিটা আবার নিজের নামে লিখিয়ে নেবে। তুমি চুপ করতো রাত্রি, তুমি চুপ করো। তোমার এলোমেলো কথা চলতে আমার যেন দম বন্ধ হয়ে আসছে। বদ্ধ বিবেকের মাঝে শুরু হয়েছে সত্য আর মিথ্যে দ্বন্দ্ব। আমি সহ্য করতে পারছি না রাত্রি, আমি সহ্য করতে পারছি না। এইটুকু শুনেই তোমার সব অসহ্য লাগছে? এরপর তোমার দাদার চরিত্রের কথা শুনলি তো তুমি একেবারে জুতো ছুঁড়ে মুখে মারবে। কি বলছো তুমি রাত্রি? হ্যাঁ, আমার দাদা, তোমার দাদা লম্পট, চরিত্রহীন। ওই নার্স অঞ্জনাকে জড়িয়ে ধরে কি যেন করছিল, আর অঞ্জনা বলছিল আপনি শান্ত হন কর্তা। এভাবে উত্তেজিত হলে আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন। লক্ষ্যটাকে হারিয়ে আমি যতখানি কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম তার সমাজে ফিরে পেয়ে আমি কষ্টের অনেকখানি লাভ হবে। কর্তা, কিন্তু ওই বউটার আসল মনোভাব বুঝতে পেরে কি মনে হচ্ছে দাদা? সেদিন ওই বউটাকে মেনে না নিয়ে আমি কোনো অন্যায় করিনি। কর্তা, অথচ তুমি এই সংসারে কেউ না হয়েও এই সংসারের মঙ্গলের জন্য তুমি কত কি করছো, কতবার ব্রত করছো, সংসারে আচার বিচার সব অক্ষরে অক্ষরে পালন করছো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো বোন, কি মনে হয় কর্তা? তুমি যদি আমার নক্ষত্রের বউ হতে, কর্তা, তাহলে আমাদের এই সংসারটা কানায় কানায় হয়ে যেত বোন। আপনার ভাইয়ের বউ হতে পারেনি তো কি হয়েছে কর্তা? আমি তো আপনার বোন হতে পেরেছি। অঞ্জনা, বোন আমার, এতে আমার জীবন ধন্য হয়ে গেছে কর্তা। এতে আমার জীবন ধন্য হয়ে দূর থেকে সব কথা স্পষ্ট শোনা যায়নি, তবে দেখলাম তোমার দাদা ওই নার্স অঞ্জনাকে জড়িয়ে ধরলো, তারপর ঘরের লাইটটা অফ করে দিল। তুমি চুপ করো রাত্রি, তুমি চুপ করো। ইচ্ছা করছে শত দাদা গুলি ওড়ানো দাদার মুখটা চুপ মেরে ফেলে। তার আগে তোমার এই নরম জুতোটা তুমি একটু নিজের গালে মেরে বরফ করে দেখো তো মেজো ঠাকুরপো, ওই বুড়ো মানুষটার শক্ত গালে ওই জুতোটা মারার পর জুতোটা অক্ষত থাকে কিনা। আমার জীবনে অক্ষত থাকলেও তোমার স্বামীর চরিত্র কথা গাতে এবারে মান সম্মান আর কথা শতবিক্ষত, আর আবার বিবেক আর বুদ্ধি আর মৃত। সংযত হয়ে কথা বলে মেজো ঠাকুরপো, যার চরিত্রকে তোমরা আজকে মিথ্যার মুখরোচক খাবার বানিয়ে খোলা বাজারে বিক্রি করতে চাইছো, তাকে তোমাদের সবার চাইতে আমি বেশি ভালো করে চিনি। তাই তো সে আজও আমার কাছে দেবতা, স্বর্গের দেবতা। ওই উর্বশী মেনকা রম্ভার যৌবনের জন্যে
নিজের দেবত্বকে বিসর্জন দিয়েছিল, আর তোমার দেবতা আজ অঞ্জনার যৌবন সাগরে হাবুডুবু কাটছে বদ্দি। আমি বিশ্বাস করি না। তাহলে তোমার স্বামীর গোপন সম্পর্কের আহ্বানে যে সাড়া দেয়নি, তার মুখে শোনো তোমার স্বামীর সব কীর্তি কাহিনী। আমি তোমাদের আদরের ছোট বউ আলো। বলো আলো, বলো তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে, সব পরিষ্কার করে বলো। বর্দি, আমি আমার মরার স্বামীর নামে দিব্যি করে বলছি। বর্দা, বর্দা আমাকে যখন তখন উল্টো পাল্টা প্রস্তাব দিত, আমি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয়ও দেখিয়েছিল। তারপর 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 হঠাৎ করে একদিন বর্দা আমাকে একাত্রে আমাকে জড়িয়ে ধরে আলো আবার তিলকারি করার চেষ্টা করে। চমৎকার ছোট বাবা, চমৎকার। তোমার এই মুখরোচক কাহিনীর উত্তেজক সংলাপ শুনে দর্শক আসলে ঘনিষ্ঠ দর্শক মন্ডলী করতালি যে ভুলে গেলেও আজ আমি তোমায় করতালি নিয়ে বলতে বাধ্য হচ্ছি, সত্য সেনুকা কি বিচিত্রই দেশ। চন্দ্র, এই সংসারটা আজকে সত্যি সত্যি একটা সার্কাসে পরিণত হয়ে গেছে। এদের সততা মানবতা বৃদ্ধির তুলায় দড়ি খাচ্ছে, আর চরিত্র আদর্শ সুন্দরীর পক্ষে দেখে মাটিতে আজই করছে। ঠিক এই কাহিনীটাই তুই তো নাটকের পাতায় লিখে রাখিস চন্দ্র। লিখবই তো। কারণ আজ আমার নাটকের মূল বিষয়বস্তু হলো তোমার এই ভগবত চরিত্রের ছয় চাকরি। আর তাই তো আমরা এই সংসার থেকে তোমাকে আলাদা করে দেবো। এই সংসারটাকে তুই আলাদা করবে, এই সংসারটাকে আমি করেছি আমি। এই সংসারে সবাইকে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে। আমরা কেউ তোমার সংসারে থাকবো না। সংসারটা তুমি গড়ে তুললেও সেটা হচ্ছে আমাদের সবার সংসার, আর তোমার মতো এই বেঈমানের সাথে আমরা কেউ থাকবো না। হ্যাঁ বেঈমান, এই মানুষটা আমাদের সবাইকে ফাঁকি দিয়ে কোম্পানির সব দলিল পত্র সব গুটিয়ে নিয়েছে। সে কি? বলে তুই তাহলে আমার চোখে গোয়েন্দা কৃষ্ণ করেছিস। সবাই শোন, এক বিশেষ কারণে আমি কোম্পানির সমস্ত দলিলপত্র ছড়িয়ে রেখেছি। তো কেন রেখেছি আর পরিচয় কিন্তু আমি এখানে কাউকে দেবো না। দিতে হবে জবাব তোমায় দিতে হবে। কেন কেন তুমি আমাদের বিশ্বাস এইভাবে ভেঙে বুঝিয়ে দিলে? কেন কেন তুমি তোমার চরিত্রতার কালি শিখে এবারই মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে? আর একটা বাজে কথা উচ্চারণ করলে তোকে চোর মেরে শাসন করবো। মারা যায় জুতো মেরে তোমায়। চন্দ্র, এক চোখ মানুষের সামনে তুই আমাকে চোর বলে চন্দ্র। বেশ করেছি রে ভাই, বেশ করেছিস। তোর কি মনে পড়ে তুই যখন ছেলে প্রথম হাসতে শিখছিলি তখন তোর জন্য একটা লাল জুতো কিনে এনে তোর পায়ে পরিয়ে দিয়ে বলেছিলাম, চন্দ্র সব সময় তুই এই জুতোগুলো পায়ে পরে থাকবি, নইলে বছর থেকে তোর পায়ে ব্যথা লাগবে। আজ তোর সেই জুতো দিয়ে তুই আমার গাছের নামে লাগেনি চন্দ্র, লাগেনি রে, একটু লাগেনি। থামুন, চুপ করুন। আপনার সব অভিনয় আমরা জেনে ফেলেছি, আর কোনো অভিনয় আমরা দেখতে চাই না। জানি আমার
তোমার উপরে আদরের চন্দ্রকে বিশ্বাসঘাতকতা গ্রাস করেছে। তাই তো সংসারে চিরন রাশি রাশি অন্ধকার, আর সে অন্ধকার ছিল আমি নতুন করে আলোর পথে চললাম। না আর চরিত্রহীন স্বামীর সঙ্গে থাকতে চাই না। এর থেকে যদি আমি বিধবা হতাম, তাহলে আমি জীবনে অনেক শান্তি থাকবো। নিয়তির অনিবার্য বিধানে মধ্য গগনের সূর্য আজ কপালে অস্ত গেল। চরিত্রহীনতার নাম লেগেছে এলো অন্ধকার। তাই তো মনের হরিশ্চন্দ্র তার সমস্ত দিন দৌলত থাকে যাকে তুমি চিরকালের মতো কাজে পেয়েছিলে, সেই চিরদিনের সাথে শৈবাও আজ তোমার থেকে আলাদা হয়ে গেল। এই সংসার শ্মশানে তুমি শুধু একা, শুধু একা, শুধু একা। একা নয় বড়দা, আমি আছি আপনার সঙ্গে। রিজু আপনার সাথে আছি কর্তা। আমি भी আপনার সাথে আছি বড় সাহাব। আমরা ওদের মিথ্যের মুখ খুলে দেবো। ওদের লুকো ছাপা করবার আমরা টেলিফোন করবো। আমরা ফাঁস করে দেব ওদের সমস্ত চক্রান্ত। তার আগে আমার স্বামীর সঙ্গে তোর গোপন ব্যভিচার আমি সব জানতে পেরেছি। আমি থাকবো না। আমি এই লম্বর চরিত্রহীন মানুষটার সঙ্গে থাকবো না। চন্দ্র, আমি তোদের সঙ্গে থাকবো। চন্দ্র, আমি তোদের সঙ্গে থাকবো। এই আমলা মানে ভালো মানুষগুলো ভালোর দিকে থাকবো, আর এই খারাপ মানুষগুলো খারাপ দিকেই থাকবে। আর এবার থেকে আমি এই সম্পত্তিটাকে ভাগ করে দিলাম। ভাগে হয়ে গেল এই সংসার, স্নেহের ছোট দিয়ে যা ছিল সেরাই কথা, স্নেহের ছোট দিয়ে যা ছিল সেরাই কথা, সবে গিয়ে হলো সারে সবে গিয়ে হলো সারে নদীর পারে হাঁটি ওপারেতে মুখ ঢাকা, ভাবে হয়ে গেল সংসার, ভাবে হয়ে গেল সংসার, ভাবে হয়ে গেল সংসার, ভাবে হয়ে গেল ঘোর চক্রান্ত। আমার দিদি আর ওই হাবলুদা দুজন মিলে চক্রান্ত করে এই সংসারটাকে একেবারে ধ্বংস করে দেবে। ধ্বংস? এই তুমি কি বলছো রিজু ভাই? এবারই ছোট রয়েছে আমরা যাকে দেখছি সে আসলে নকল। ওই হাবলুদা ওকে এনেছে। ওর আসল নাম আলপনা। তারও আগে এই সংসারের বিষাক্ত কালসা ওই হাবলুদাকে থামাতে হবে, তাহলে হয়তো এই সংসারে আর কেউ বাঁচবে না। সিদ্ধি কেউ বাঁচবে না। রিজু ভাই, রিজু ভাই, হাবলু ওই হাবলুদা সেদিন দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে বলছিল আমার দিদিকে কত হাতে দেখে বলতে কত হাতে। এতে পুরো 3 লাখ আছে। বহু কষ্টে জোগাড় করেছি। আর এমনকি আমার ওই হীরের নেকলেসটা বিক্রি করে সব টাকাটা আমি জোগাড় করেছি। বন্ধুরা যদি তোমাদের তো হাত দিত তাহলে তুমি কতই ক্ষতি হতে, তাই না বেদবতী? ওটা আমার কাছে স্বপ্ন ভাবলো, ওটা আমার কাছে চিরদিনের স্বপ্ন। এই ধর্মকে সত্যি করতে
কবে ওই ফলকার বাড়ির কল্পনা কবে কবে পুলে পুলে ধ্বংস হয়ে যাবে ওই ফলকার পরিবার। তার জন্যই তো আমি এই প্রতিপদ অপেক্ষা করে আছি। এই থলকাল ফ্যামিলির জন্যই আমার পরিবারটা একেবারে শেষ হয়ে গেছে। ওই থুলতো থলকালের বাবা দত্ত থলকাল যখন থলকালের কোম্পানির মালিক ছিল তখন ওই কোম্পানির ম্যানেজার ছিল আমার বাবা। একদিন কে বা গেলা কোম্পানির মান চুরি করলো। সত্য থলকাল বিনা অপরাধে আমার বাবাটাকে পুলিশে ধরিয়ে দিল। এই অপমানে আমার মাথা গলায় ধরিয়ে নিল। আর সেই থেকে আমার বাবাটা মরে গেল। আমি তখন আর কি করতে পারবো কিন্তু আর আমার মনে আছে ওই ছোট্ট তরকারি পাতামাতি পানিয়ে দিয়েছিল আমার মা বাবার পিতা। আমি তাদের দাঁত থেকে প্রতিজ্ঞা করেছিলাম ঠিক এভাবে আমার মা বাবার পিতা ধরতে। এই একদিন আমি ওই ফলকার বাড়ির টিকা রাখাবো। ফলকার বাড়ির টিকা সেই দুদক একদিন ওরাই আমাকে বলে দিয়েছিল। আমি মনে বলে আমাকে ওরাই বলো করতে লাগলো। সেদিন থেকেই আমি খাড়াতে লাগলাম ওদের ফলো মোড়াতে পাঠান কুর্তি। প্রচন্ড আক্রোশে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ও শয়তানের মতো হাসছিল। আমি আড়াল থেকে সবকিছু শুনেছি। সিংজি झूठ उसका काहिनी में तो झूठ। उसका पिताजी बहुत बड़ कंपनी माल पाचार करते किया है दिए गए ছিল इसीलिए उसका पिताजी को पुलिस से धरिया दिए ছিল। এ কথা তুমি কি করে জানলে সিংজি? हाँ ये मतलब अभी बड़ो साहब का पास सब सुनिया ছিল। আমারও তাই মনে হয় সিংজি ওই হাবুলদার সঙ্গে কোনো দুষ্টু চক্রে হাত আছে। আর আর সেখানে হয়তো ওরা আমার দিদিকে নিয়ে গিয়ে আমার দিদিকে বাঁচাও সিংজি, আমার দিদিকে বাঁচাও। अरे मत घबरो रिचू भाई मत घबरो। এখন बहुत दिमाग से काम करते होगे। सबसे पहले जानते होगे जो हम लोग कोথায় कोথায় যায় और कटार साथे करवार कोई। इसीलिए तो हम आज जो सिस्टर को नकली बहू का पीछे लग दिए। देखो चलो रिचू भाई चलो हमरा देखो वो सिस्टर कितना भी काम हासिल कर लो। चलो जल्दी चलो তাই চলো। এই শয়তানি, আমি কে, আমি কোত্থেকে এসেছি সেটা তোর জানার কি দরকার রে? আমি কি কখনো তোকে জিজ্ঞাসা করেছি তুই বড় কথার সময় আমি কতখানি ঢং করছিস? সংসারে নিচের চরিত্রের উপরে রং চড়িয়ে এই সংসারে তুই কতখানি সর্বনাশ করেছিস আজ তোকে সেটা বলতেই হবে শয়তানি। দেখি চাবুক, হ্যাঁ রে চাবুক। একটা প্রবাদ আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকা করতে হয়। আজ সেটাকে আমি তোর কাছে বুঝিয়ে দেব। এবার বল বল শয়তানি তুই কে? আলো আমি এবারে ছোট বউ আলো। তাহলে আমি কে রে শয়তানি? আমি কে? তুমি? আমি কি আলোর বিদগ্ধ? যে আলো এক দুভাষারে স্বামীর হাত ধরে শ্বশুরের ভিটিতে এসে তাদের আপনজনকে মুখ দেখাতে না পেরে রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। যে আলো অকালে তার স্বামীকে হারিয়ে নিজে কোনোভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে শুধু নিজের অধিকারটুকু পাবার জন্য জীবন মৃত্যু মাঝখানে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে, লুকোচুরি খেলা খেলে যাচ্ছে। সেই আলো কি তার অধিকারটুকু ফিরে পাওয়ার জন্য আজীবনে
বাড়ি ভাই, আর আমি এ বাড়ির ছোট ছেলে নক্ষত্র। ও ভগবান, আমি এখানে কোথায় এসেছি? আহ, কি আনন্দ, তোমরা দুজনেই বেঁচে আছো, অথচ কেউ আমরা তোমাদের চিনতে পারিনি। আমি এখনই বরটাকে ডেকে আনছি। না রিচু ভাই, এসব কথা বলার সময় এখনো আসেনি। সময় হলে আমরা ঠিক সময় আত্মসমর্পণ করবো, কিন্তু তার আগে আমাদের জানতেই হবে যে আলপনা কে ওকে এ বাড়িতে ঢুকিয়েছে। বলবো, আমি সব বলবো। আমাকে কে বা তারা এইখানে প্ররোচনা দিয়ে এখানে ঢুকিয়েছে, আমি সব বলবো। আমি এটাও বলবো, আমার উন্মাদ দাদার সুস্থতার খাতিরে আমি এখানে এসেছি। শুধু হাত জোর করে তোমাদেরকে বলছি, তোমরা আমাকে একটু বাঁচতে দাও, বাঁচতে দাও। কাউকে বাঁচতে দেবো না, সবাইকে আমি কুপিয়ে কুপিয়ে খুন করবো, কুপিয়ে কুপিয়ে খুন। সবার আগে ওই বিবেককে আমি খুন করবো। যে বিবেক অন্যায়ের সাথে আপোষ করতে চাই, সেই বিবেককে আমি খুন করলাম, কুপিয়ে কুপিয়ে খুন। আমার মনুষ্যত্ব, যে মনুষ্যত্ব কথা বলে আর ভেতর ভেতর বৃত্তের সঙ্গে সন্ধি করে, সেই মনুষ্যত্ব আমি কুপিয়ে কুপিয়ে খুন করলাম। মালটা দেখছি জ্ঞান হারিয়েছে। এই সিনটা দেখে আমার কিছু লাভ হবে না, আমি চললাম। কেমন করে এখানে এলাম দেখি, বেশ কেন তবে কি মনে পড়েছে? আমার সব মনে পড়েছে। এই হোটেল পুরুষোত্তমপুরবাদ, এখানে তো আমার পরিকল্পনা সিনেমা অডিশন দিতে এসে ধর্ষিত হয়েছিল। আমি তার প্রতিবাদ করায় ওরা আমার অজ্ঞান। তবে কি আপনি যদি স্মৃতি কতদিন কতকাল এই কাজের স্রোতে ভাসতে ভাসতে আমার আলপনাও কি হারিয়ে গেল? আমি খুঁজবো, আমি আলপনাকে খুঁজে বার করবো। পাচ্ছি না, আমি কাউকে পাচ্ছি না যে জিজ্ঞেস করবো মিস্টার সেন কখন আসবে। আর এদিকে হাবলুটা আমাকে এখানে রেখে আর টাকাটা জমা দিয়ে আসছি বলে সেই যে গেল, এখনো আসার নাম নেই। এই তো একজনকে পাওয়া গেছে। ও বাবা, এ তো কাজের লোক নয়, এ পাগল। তুমি কি আমার কিছু বলছো? তুমি নয়, আপনি। আপনি কি জানেন আমি আগামী ছবির নায়িকা? যদি মা নিজে বাজার যাও, তাহলে সোনার সেন আসার আগেই তুমি কিন্তু পালিয়ে যাও। ডাইরেক্টর ওই সোনার সেন একটা জ্যান্ত ভাষায় এর আগে অনেক মেয়ের সর্বনাশ করেছে। মিথ্যে কথা। না, মিথ্যে নয়। কি রিতু, তুই এখানে? হ্যাঁ, তুই কি রে দিদি? আর কোনো একদিন তোর মতোই সিনেমার নায়িকা হতে এসে এখানে সব কিছু হারিয়েছে। এমনকি তার উন্মাদপন্থী দাদাকেও সে ছাড়াতে বাঁচাতে এসে এখানে তাদের প্রস্তাবে সাই দিয়ে তাদের এই বাড়ির ছোট বংশ আসতে বাধ্য হয়েছে। সে কি? কোথায় আমার আলপনা? আমরা তুমি আমার কাছে নিয়ে যাবো ভাই, নিশ্চয়। তার আগে তুমি কে? আমি সেই হবদুর্গকে নিয়ে নিই দাদা। কাকুদের অত্যাচার আমি স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে পড়েছিলাম। আমি কি করেছি? আসলকে আমি দু পায়ে সরিয়ে দিয়ে নকল আলেয়ার পেছনে ছুটে বেরিয়েছি। আমি ভুল করেছি ঠাকুর, আমি মহা ভুল করেছি। এখন কান্নার সময় নয় বোন, চলো আমরা সকালে কাছে পুলিশের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ,
তাই যাবো। চল ঋতু চল, ওই হাবলু নিশ্চয়ই এদের সঙ্গে জড়িত। আমরা পুলিশের কাছে যাব, আমার এতগুলো টাকা চলে গেল, পুলিশের কাছে গিয়ে সব বলবো। ছাড়াও মিসেস সাত্রী দেবী, এত সুন্দর করে তোমার জন্য আমি শুটিং এর সেট সাজিয়ে রেখেছি, আর তুমি চলে গেলে যেসব বেকার হয়ে যাবে না ডার্লিং। শয়তান, আমি তোকে ছাড়বো না শয়তান। শয়তানের কেউটের বাচ্চা দেখেছিস? শয়তান হ্যাঁ দেখেছি। কেউটের বাচ্চা হ্যাঁ, যে একবার তাকে ছবল মারে আচ্ছা। সে সেটা হরিবল হয়ে যায়। শিশু বলেও তার মুখে দুধ থাকে না, থাকে তীব্র বিষাক্ত বিষ। আর আজ আমি সেই বিষ তোর মুখে ঢালবো। সন্তান সবার প্রাণ। তার আগে কে তুই? তোর বাপ। কেন তুই সেদিন আমাকে খুন করতে চেয়েছিলি? বল 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 বল। এই যে, কে তুই? আমি কে? কি ঠাকুরপো, তুমি এখনো বেঁচে আছো? শুধু নক্ষত্র নয় দিদি, ভালো দিও বেঁচে আছে। আরে না সঞ্জনাই, আরো দিন ছদ্মবেশ। তুমি একবার শেষ করো ভাই। ওর জীবনটা নিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এটা চক্রান্তে আমার আর কোনো বোন হারিয়ে তোমাদের বাড়িতে নকল বউ সাজতে বাধ্য হচ্ছে। তোমার বাড়িতে নকল বউ সাজি আসতে বলতে বাধ্য হয়েছে। কেন কেন এই শয়তান আমাকে খুন করতে চাইছিল? কেন একটা নকল বউকে আমাদের ফ্যামিলিতে ঢুকতে দিয়ে আমাদেরকে শেষ করতে চাইছিল? আমি তো ছাড়বো না, আমি তো শেষ করবো শয়তান, আমি শেষ করবো। হুঁশিয়ার সম্রাট সেন। সাব্বাস প্রেম কুমার, সাব্বাস। ও একটা শেয়াল হঠাৎ ছেড়ে ঢুকে বড্ড দাপাদাপি করছিল। এবার আমি এদের একটা একটা করে খতম করবো। সবার আগে আমি তোকে মারবো না, কারণ ওদের সরকার বাড়ির সঙ্গে আমার একটা পুরানো হিসেব পাতি আছে। পিস্তলটা আমাকে দাও। দেবো দেবো, তবে পিস্তল নয়, পিস্তলের একটা বুলেট। তুমি আমার ভাইয়ের মতো। কি পাগলামি করছো তুমি? দাও, দিয়ে দাও আমায়। খবরদার, এক পাও এগুলে তোমার পিস্তলের গুলিতে তোমার বুকটা আমি ছাঁচা করে দেবো। প্রেম কুমার, এই দাঁড়া, শালা শালা তোমার জন্যই দাঁড়া। আমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেছে। তোমার স্বার্থে ঘিরে মেটাতে গিয়ে আমি একটার পর একটা অপরাধ করেছি, কিন্তু আজ যখন এই সুযোগ আমি পেয়েছি তোমাকে আমি নিজের হাতে খুন করে পুলিশ পুলিশ। সুজন ওকে ছেড়ে দাও। সম্রাট সেন, সৈয়দ সম্রাট সেন। খবরদার, কেউ এক পা এগুলে একে আমি গুলি করে মারবো। হুঁশিয়ার সম্রাট সেন, ওকে ছেড়ে দাও বলছি, নইলে তোমাকে আমি শয়তান! শয়তান শয়তান, তোমার মেজে বউকে ছেড়ে দে শয়তান, তোমার মেজে বউকে ছেড়ে দে। সাবধান! এক পা এগিয়ে এলে তোর এক চারটা করে আমি মেরে ফেলবো। চলে এসো! চলে এসো আমার সঙ্গে! ওরা যে দিদিকে নিয়ে চলে গেল সিংজি, এবার কি হবে? এবার কি হবে?
কিন্তু কোথায় যাবো? ও, সম্রাট সেনের ঘটনা আস না, আমরা কেমন করে জানবো? আমি খবর তুমি খবর দেবো। আমি ওই 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 বাংলার 3 নম্বর 3 তলার 3 নম্বর রুমটাই হলো সম্রাট সেনের গোপন আস্তানা। আমায় ছেড়ে দে শয়তান, আমায় ছেড়ে দে। ছেড়ে দেবো বলে এই লাইফ টেক্স নিয়ে তো আমি এখানে টেনে আনিনি ডালে। তোমাকে নিয়ে আমি বহুত মস্তি করবো। তা তুই পারবি না শয়তান, তোর পেছনে ছুটে আসছে তোর মৃত্যুদূত। মৃত্যুদূত? হ্যাঁ, মৃত্যুর জন্য তৈরি হওয়া হচ্ছে। হুঁশিয়ার! হুঁশিয়ার! শয়তান সম্রাট সেন, খবরদার! খবরদার কেউ এগিয়ে আসবি না। তাহলে আমি ওকে কিন্তু শেষ করে দেবো। এগিয়ে আসবি না। একদম মিস্টার সম্রাট সেন, পিস্তলটা নিয়ে নাও বলছি, নইলে আমার পিস্তল কিন্তু বললে উঠবে। কে? আরে এ কি? বিষ্ণু, তুই নকল পরিস্থিতি। শোনো, আমি কোনো নকল পুলিশ নই, আমি হলাম সিআইডি অফিসার সৌরভ গুপ্ত। Yes, এই সম্রাট সেনের 2 নম্বর যাত্রা তদন্তের ভার নিয়ে আমি এখানে এসেছিলাম। আজ আমার তদন্ত শেষ। এখন আপনারা কি জানতে চান এই সম্রাট সেনের ছত্রবেশে আনা আসলে ওকে কে? কে? না, না, আমি সম্রাট সেন। এখনই খুলে ফেলো ছত্রবেশ। না, না, আমি সম্রাট সেন। আমি সম্রাট সেন। না, 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 আমি সম্রাট সেন। আমুদা, একে ভালো তুই। হ্যাঁ, আমি হাবলু। আমার বাবার অপমান আর মায়ের অকাল মৃত্যুতে আমি প্রতিশোধ দিতে এই হাবাগোবা ছেড়েছিলাম। আমি জানতাম আমি এইরকম প্রকাশকা ছেড়ে থাকলে তোরা কেউই সন্দেহ করতে পারবি না যে আমি তোদেরই সাথে থেকে তোদেরই মুখে বসানোর জন্য ছুরিতে স্থান দিচ্ছি। You are under arrest, Mr. Samrat Sen. Constable, arrest now. Yes, sir. Just 1 minute, sir. হ্যাঁ, মেজবৌদি, হ্যাঁ, নক্ষত্র, আমি তোদের কাছে ক্ষমা চাইছি। একটি নির্মম সত্য তোদের আমি বলে যাচ্ছি। বর্দা কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। তোরা শিগগির বর্দাকে ফিরিয়ে আন ভাই, কথা চলে ফিরিয়ে আন। নিরুদ্দেশ। হ্যাঁ, এবার চলুন স্যার। Arrest now. Yes, sir. করে না, আমার একটুটুকু বাঁচতে ইচ্ছে করে না। এই লজ্জা নিয়ে বেঁচে থাকাচ্ছে আমার আত্মহত্যা করে মরা অনেক অনেক ভালো। কেন সেই লম্পট চরিত্রহীন মানুষটার পাপের বোঝা তুমি মাথায় তুলে দিয়ে কেন তুমি আত্মহত্যা করবে? আমি তোমায় কথা দিচ্ছি বৌদি, আমি তোমাকে মায়ের মতো উপযুক্ত মর্যাদায় রাখবো। কিন্তু আমি কেমন করে বলবো, আমি কেমন করে বলবো বেঁচে থাকবো যাকে আমি এতদিন দেবতা জ্ঞানী পুজো করে এসেছি, সেই মানুষটা আসলে দেবতারও উঠে। এই শয়তানি, তুই আবার এসে আমার সংসারটাকে ভেঙে আমার বুক থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে আবার তুই নতুন করে আমার সর্বনাশ করতে এসেছিস। সর্বনাশ নয় বর্দি, আমি তোমার ভেঙে যাওয়া বিশ্বাসকে জোড়া লাগিয়ে তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। আলপনা, ভেতরে এসো। আমাকে তুমি ক্ষমা করো বর্দি, আমি ভুল করেছি।
হ্যাঁ দিদি, ওই হাবলুদাই আমাকে এবারে ছোট বউ নকল আলু সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল। আর সেদিনকে বর্দার নামে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো সবই মিথ্যে, সবই মেজ বৌদির শেখানো। কি বললে তুমি? ওই শয়তানি রাত্রির কথা তুমি আমার দেবতার মতো মানুষটাকে দানব সাজিয়ে দিলে। তোমাকে আমি পুলিশে দেবো শয়তানি, তোমাকে আমি পুলিশে দেবো। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এইভাবে কি বলে চলবে না পতি, তোমাকে শক্ত হতে হবে। কেমন করে আমি শক্ত হবো? আমি কেমন করে আমি শক্ত হবো? কিন্তু স্বামীকে আমি বিশ্বাস রাখতে পারিনি। এই যে আমার কত বড় লজ্জা। আমি যাবো, আমি তার পায়ে ধরে, আমি তার কাছে শুধু তুমি নয় বৌদি, আমরা সবাই দাদার কাছে গিয়ে ক্ষমা চাইবো। আমরা ওই রাত্রিকে উচিত শিক্ষা দেবো। কোথায় রাত্রি? এসেছি, আমি এসেছি গো, আমি এসেছি। আমাকে তুমি ক্ষমা করো গো, আমি মরতে চাই, কিন্তু মরবার আগে ওই দেবীগুলো বর্দার পায়ে ধরে ক্ষমা চাওয়ার সুযোগটুকু আমাকে দাও। আমি তাকে জানাতে চাই তার ভাই নক্ষত্র বেঁচে আছে। কত বেঁচে আছে? হ্যাঁ, রহমান ড্রাইভারই হলো আমাদের নক্ষত্র। আর এই নার্স মেয়েটাই এবারে ছোট বউ আলো। কিন্তু তোমরা কেন আমাদের সঙ্গে এইভাবে ছলনার খেলা খেললে? কেন? এই ফ্যামিলি ঘিরে যে চক্রান্ত শুরু হয়েছিল তার উদ্ঘাটন করার জন্য আমাদের এই অভিনয় করে যেতে হয়েছে। মেজদা, কে চক্রান্ত করেছিল? সে কে? আমি এই চক্রান্ত করেছি। ওই হাবিনুর সাথে হাত মিলিয়ে আমি সংসারটাকে শেষ করেছি। হাওয়া ছেলের পেটে এত বুদ্ধি? না মাটি না, ও হাওয়া গোবা নয়, ও একটা শয়তান। হ্যাঁ, ওই সংসারটাকে ত্রাস করতে চেয়েছিল। আর ওর পরিচয় ও সম্রাট। সম্রাট? হ্যাঁ, সম্রাট সেন। দাদা, দাদা তুমি ভালো আছো? দাদা তুমি ভালো আছো? ঈশ্বরের কি পায়? আজ আমি পুনর্জীবন পেয়েছি। দাদা, এই হলো আলপনার হতভাগ্য দাদা। তন্ন তন্ন করে খুঁজেও বরটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। রিজু কোথায় গেল? রিজু ফিরে এসেছে মেজদা, বড়দা ফিরে এসেছে। বরটা ফিরে এসেছে না পুত্র? বড়দা ফিরে এসেছে। কই বরটা কই? বড়দা বড়দা! বরটা সেদিন এসে সূর্যকে মিথ্যা কবরদানা গ্রাস করেছে। তাই তো আধার রাতে এখন শ্মশানের নীরবতা আর অন্তঃশ্বাস শূন্য সংসার যেন একটা সরকার। জীবন নাট্যকার, তুমি হৃদয় নিষ্ঠুর। তোমার অভিশপ্ত লেখনীতে আমার এই কাহিনী এক নতুন অভিশপ্ত কাহিনীর জন্ম নিল, যে কাহিনীর শিরোনাম
চোখ